পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ছিল সংবেদনশীল। ১৯৪৭ সালে দেশভাগের পর প্রায় ১২০০ মাইল দূরে থেকেও দুই ভূখণ্ড ছিল একসাথে বাঁধা। দুই পাকিস্তানের মানুষের মধ্যে মিল ছিল ধর্মের ভিত্তিতে, তবে জীবনযাত্রা ও সংস্কৃতিতে ছিল ভীষণ রকমের অমিল। পূর্ব পাকিস্তানে জনসংখ্যা বেশি হলেও পশ্চিম পাকিস্তান ছিল সবকিছুর কেন্দ্রবিন্দু, ফলে পূর্ব পাকিস্তানের মানুষ হতো বঞ্চিত। এর সূত্র ধরে ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জয় হয়। শেষে ১৯৭১ সালে যুদ্ধের পর জন্ম হয় বাংলাদেশের। পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বস্তি অস্বস্তি নিয়ে দেখুন ইনফোজা প্রতিবেদন। কেবল ভারতই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, এমন কথা সবসময় প্রচার করে এসেছে দেশটি। এই সাহায্যের আড়ালে ভারত চেয়েছিল তাদের চোখে সবকিছু দেখুক বাংলাদেশ। ভারতের জন্মশত্রু পাকিস্তান ছিল এই তালিকায় প্রথম। শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতি নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিল ভারত। ১৯৭৪ সালে এই সমীকরণ পাল্টে যেতে থাকে। মুসলিম বিশ্বের চাপে শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তোপধ্বনি এবং গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। সে বছর জুন মাসে ঢাকা সফর করেছিলেন তিনি। ঢাকায় ভুট্টো বলেছিলেন, যা হয়েছে তা নিয়ে অন্তর থেকে অনুতপ্ত হতে বা তওবা করতে দেরি হয়ে যায়নি। পাকিস্তানের মানুষ আপনাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায়। তারা এবং পাকিস্তান সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে স্বীকার করে এবং শ্রদ্ধা জানায়। ১৯৭৪ সালে এপ্রিলে হওয়া বাংলাদেশ পাকিস্তান ও ভারতের ত্রিপক্ষীয় চুক্তির বিবরণেও জুলফিকার ভুট্টোর বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ আছে। শেখ মুজিবুর রহমানের তরফ থেকেও অতীত ভুলে নতুন শুরু করা এবং ক্ষমার প্রতীক হিসেবে বিচার না চালানোর সিদ্ধান্তের কথা উল্লেখ আছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি আর্কাইভে। দীর্ঘদিন ধরেই ভারতের অযাচিত হস্তক্ষেপে বিরক্ত হয়ে উঠেছে ছোট প্রতিবেশী দেশগুলো, আর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক সবসময়ই সংঘাতপূর্ণ। সংঘাতের শুরু কাশ্মীর বণ্টন দিয়ে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর কাশ্মীর ছিল দুই দেশ থেকেই মুক্ত। তবে সে সময়ের কাশ্মীরের স্থানীয় শাসক রাজা হরি সিং ভারতকে বেছে নেন। তিনি একটি চুক্তির মাধ্যমে কাশ্মীরকে ভারতের সাথে জুড়ে দেন। ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশনের মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু যে শর্তে তা হয়েছিল সেখান থেকে ভারত অনেকটাই সরে এসেছে। সেখান থেকে সংকট জটিল থেকে জটিলতর হয়েছে। ভারত শাসিত কাশ্মীর সবসময় অস্থিতিশীল অবস্থায় থাকে। এর কারণ হতে পারে এই অংশের অনেক মানুষের ভারতের শাসন থাকতে না চাওয়া। ভারত শাসিত জম্মু কাশ্মীরে ৬০% বেশি মুসলিম। ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে এটি একটি রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, আর ভারতের বৈষম্যের থাবা কাশ্মীরে অনেক বেশি। বছরের পর বছর রক্তক্ষয়ের পর ২০০৩ সালে পাকিস্তান এবং ভারত কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিল। পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের অর্থ সহায়তা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। তাতেও অশান্তি না থাকায় ২০১৪ সালে ভারতের নতুন সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি নেয়। কিন্তু পরবর্তীতে সেই সরকারই পাকিস্তানের সাথে শান্তি আলোচনা করার আগ্রহ দেখায়। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নেন। এর এক বছর পর আবার দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ২০১৬ সাল থেকে ভারত শাসিত কাশ্মীরের সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি আক্রমণ হয়। সর্বশেষ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলা হয়। সেখানে হতাহতের সংখ্যা ছিল অনেক বেশি। ভারতের জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি নিধনের নামে হামলা চালায়। ভারতের সীমান্ত যুদ্ধ যে কেবল পাকিস্তানের সাথেই তেমনটা নয়। পৃথিবীর বৃহৎ জনসংখ্যার রাষ্ট্র চীনকেও ছাড় দেয়নি ভারত। ১৯৬২ সালে প্রথমবারের মতো এই দুই দেশ যুদ্ধে নামে। সেখানে ভারতের শোচনীয় পরাজয় ঘটে। এর কারণ হিসেবে চীনের তিব্বত দখলের পর ভারতের আকসাই ও অরুণাচল প্রদেশকে কুক্ষিগত করে রাখতে চাওয়াকে দায়ী করা হয়। এর ৫৮ বছর পর ২০২০ সালে আবার নতুন করে সংঘর্ষে জড়ায় দুই দেশ। মূলত লাদাখ অঞ্চলের উঁচু জনবসতিহীন এলাকার সীমান্ত নিয়েই আবার তাদের মধ্যে ঝামেলা হয়।
ভারতের অভিযোগ ছিল গালওয়ান উপত্যকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মেনে চলার জন্য দুই পক্ষের যে ঐক্যমত হয়েছিল চীন তা ভঙ্গ করেছে। অন্যদিকে চীনের অভিযোগ ছিল ভারত দুই দফায় সীমান্ত লঙ্ঘন করে উস্কানি দেয় এবং চীনা সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত 2024-এর 22 অক্টোবর দুই পক্ষের একটি সমঝোতা হয়। ভারতের মধ্যে সীমান্ত বিবাদের এমন আরও অনেক উদাহরণ রয়েছে, এর মধ্যে নেপাল এবং ভুটান অন্যতম। রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে কালাপানি এলাকার মালিকানা নিয়েও নেপালের সাথে দীর্ঘদিনের বিরোধ ভারতের। দুই দেশের মধ্যে 1816 সালে সুগৌলি চুক্তি স্বাক্ষর হয়। এর আওতায় মহাকালী নদীকে ভারত ও নেপালের সীমান্ত হিসেবে ধরা হতো। ভারতীয় বাহিনী অস্থায়ীভাবে সেখানে থাকার অনুমতি পায়। 2019 সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে। তখন যে মানচিত্র প্রকাশ করা হয় সেখানে কালাপানিকে ভারতীয় ভূখণ্ডে দেখায় তারা। এর বিরূপ প্রতিক্রিয়া পড়ে নেপালের ওপর। চিকেন নেক করিডোর নিয়েও বহুমাত্রিক বিরোধে জড়িয়েছে ভারত। এখানে একে একে জড়িয়েছে নেপাল, চীন এবং বাংলাদেশও। ভারত চীন সীমান্তে যখনই গুলির লড়াই হয় কিংবা উত্তেজনা দেখা দেয় তখনই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর। 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন। এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে। ভারতও সতর্ক, দ্বিগুণ নিরাপত্তা বাড়িয়েছে। মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডোরে পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া। এই করিডোরের পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশের অবস্থান, উত্তরে চীন, সিকিম ও ভুটান অবস্থিত। তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র 130 কিলোমিটার। আন্তর্জাতিক গুরুত্ব অনেক বেশি এই ক্ষুদ্র করিডোরের। নেপাল ও ভুটান বিশ্বের বাকি অংশের সাথে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের উপর অনেকখানি নির্ভরশীল। চীন যাতে করিডোরের ধারে কাছে আসতে না পারে সেজন্য ভারত প্রতিটি গিরিপথের মুখেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখানে ভুটান একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। চুম্বি উপত্যকা থেকে ভুটান হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের ডুয়ার্সে প্রবেশ করতে পারে চীন। বাংলাদেশের অবস্থানকে এখানে অনেকে সবচেয়ে বেশি ক্রুশাল হিসেবে মনে করছেন। চীন এবং ভারত উভয় দেশেই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানাবিধ কৌশল গ্রহণ করেছে চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গত বছর 1 জুলাই চীন বাংলাদেশের 97% পণ্যকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয়। একই সময় চীন $1 বিলিয়ন বিনিয়োগ করে তিস্তা বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছে। ভারত চীনের এই উদ্যোগকে ভালোভাবে নেয়নি। প্রতিরক্ষা খাতেও চীন চট্টগ্রাম বন্দরে অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ প্যাড তৈরি করেছে। পায়রা বন্দর তারই অংশ। ভারতও বসে নেই। 2020 সালে চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমে ভারতীয় পণ্য কলকাতা থেকে আগরতলা নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। এই চুক্তির ফলে চিকেন নেকের বিকল্প খুঁজে পেয়েছে ভারত, এমনটাই বলাবলি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর মাঝে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব আসলে কোথায়? ভারতের কূটনীতি বিশ্লেষণ করলে দেখা যায়, ভারত সবসময় চেয়েছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আধিপত্য বজায় রাখতে। একে একে সব রাষ্ট্র হাতছাড়া হয়ে যাওয়ার পরও একমাত্র বাংলাদেশ এতদিন যক্ষের ধন হয়েছিল ভারতের জন্য। কিন্তু গত 5 আগস্ট গণ অভ্যুত্থান সফল হওয়ার পর বাংলাদেশও ভারতের হাতছাড়া হতে বসেছে। পাকিস্তানের প্রতি ভারতের বিদ্বেষ থেকে তারা চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আগের মতোই থাকুক। বিগত 15 বছরে তারা অনেকাংশে সফলও হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন।